আমি দেবাশিস চক্রবর্তী। আমরা 2021 পশ্চিমবাংলার বিধানসভা ইলেকশনে কিন্তু প্রত্যেকটি জেলায় আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে আমরা আমাদের পরিচয় করিয়ে দিই প্রার্থীদের সঙ্গে। এবং আজকে আমরা কিন্তু এসছি ফালাকাটাতে। ফালাকাটা অ্যাসেম্বলির যিনি বিজেপি প্রার্থী এবারে দীপক বর্মন। দীপকবাবু, আপনাকে স্বাগত। প্রথমে নমস্কার। প্রথমেই যে কথাটি বারবার উঠে আসছে যে আপনাদের এই প্রার্থী নির্বাচনে এত বিলম্ব হলো কেন? প্রার্থী নির্বাচনে বিলম্ব এমন কিছু নয়, এটা এর আগেও হয়েছে। এখানে অনেক যোগ্য প্রার্থী ছিলেন, তাদের মধ্যে থেকে বেছে নেওয়ার জন্যই হয়তো বা বিলম্ব হয়েছে। আর সঠিক কারণ কেন্দ্রীয় নেতৃত্বই জানাতে হবে। এই যে সারা পশ্চিমবাংলার যে প্রার্থী নির্বাচনে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, সেটা কি এই বিধানসভা নির্বাচনের যে ভোট বাক্সে তার কি কোনো প্রভাব পড়বে? নিশ্চিত পড়বে না। কারণ ক্ষোভ বিক্ষোভ কখন হয়? যখন আমাদের কোনো লোক ছিল না, কেউ প্রার্থী হতে চাইতো না, একজনকে ডেকে নিয়ে এসে প্রার্থী করে দেওয়া হতো বা একজন কর্মকর্তাকে প্রার্থী করা হতো, সেই সময় ক্ষোভ বিক্ষোভ হতো না। আজকের দিনে লোক বেশি হয়েছে, সমর্থক অনেক বেশি হয়েছে, কার্যকর্তা বেশি হয়েছে, নেতৃত্ব বেশি হয়েছে, সে কারণেই ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। এটা ভোট বাক্সে কোনো প্রভাব ফেলে না। ফালাকাটা অ্যাসেম্বলিতে আপনি এবার বিজেপির প্রার্থী এবং আপনাদের যে মূল বিরোধী রয়েছে, মূল বিরোধীদের আপনার কোন ইস্যু নিয়ে, কোন এজেন্ডা নিয়ে, যে তারা সবসময় বলে যে তারা উন্নয়নের কাজ করেছে, পশ্চিমবাংলার উন্নয়ন ভরিয়ে দিয়েছে, তাদের যে এজেন্ডা আছে এবং মানুষের কাছে যায়, সেই এজেন্ডা থেকে আপনারা কোন এজেন্ডা? আপনারা অলরেডি ইশতেহার প্রকাশ করেছে দুই দলই, তো আপনারা কি নিয়ে মানুষের কাছে, ফালাকাটার মানুষের কাছে যাচ্ছেন, কি বলছেন? ওদের উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে থাকে, আর আমাদের উন্নয়ন মানুষ উপভোগ করে। মানুষ মোদিজির নেতৃত্বে কি উন্নয়ন হচ্ছে সেটা মানুষ দেখতে পাচ্ছে। আজকে যে সমস্ত প্রকল্পগুলো আছে কেন্দ্রীয় সরকারের, সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে না, শুধুমাত্র রাজ্য সরকারের গাফিলতির কারণে। তো সেটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। মানুষ সে কারণেই তৃণমূল সরকারকে বিদায় দিতে চাচ্ছে। আমরা সেই এজেন্ডা নিয়ে যাচ্ছি। আর নয় অন্যায়, আর নয় বেকারত্ব, আর নয় নারী অসুরক্ষা ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা সামনে রাখছি। একই সঙ্গে আপনারা জানেন যে গত 10 বছরে একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি এই সরকার। টেটের, আপনারা জানেন টেটের ঘটনা, টেট নিয়ে কেলেঙ্কারি, আপনারা জানেন এসএসসি নিয়ে কেলেঙ্কারি, অতি সাম্প্রতিককালে যে কেলেঙ্কারি হয়েছে সেটা আপনারা সবাই জানেন, যে ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড। কিভাবে ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড হয়েছে প্রত্যেকটি ব্যক্তি জানে। তো সেই সমস্ত বিষয় সাধারণ মানুষ নিজেরাই জানে, আমাদের কিছু বলবার দরকার হয় না। তারপরেও আমরা উন্নয়নের বেশ কিছু আমাদের যে ম্যানিফেস্টো রয়েছে সেখানে আমরা, আপনারা জানেন যে সেখানে বেশ কিছু জিনিস আছে যা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, চাষি ভাই, চা শ্রমিক সকলের জন্য সেখানে ব্যবস্থা রাখা হয়েছে। সেগুলো নিয়েই আমরা বলছি। শিক্ষা, পেশার শিক্ষক, আপনার কি মনে হয় যে পশ্চিমবাংলার শিক্ষানীতিতে বা এখন যেটা জাতীয় শিক্ষানীতি হচ্ছে সেটা কি পশ্চিমবাংলাতে লাগু করা উচিত, বা কোন কোন জায়গায় আপনি মনে হয় যে জোর দেওয়া উচিত আপনাদের সরকার আসলে? আমাদের সরকার আসলে অবশ্যই নিউ এডুকেশন পলিসি আমরা অ্যাডপ্ট করব। আজকে গ্রামাঞ্চলের শিক্ষাকেন্দ্রগুলি কি অবস্থায় আছে? গ্রামের স্কুলগুলো থেকে শিক্ষকেরা কিছু পয়সার বিনিময়ে, মানে বিভিন্নভাবে বিভিন্ন সোর্সে তারা বিভিন্ন জনকে ধরে সেখান থেকে তারা শহরের স্কুলগুলোতে ট্রান্সফার নিয়ে নিচ্ছে। গ্রামের স্কুলগুলো বঞ্চিত হয়ে যাচ্ছে। গ্রামের ছাত্রছাত্রীদের আমরা জানি যে তাদের টিউশনি করবার জায়গাও নেই, সেই জায়গায় শিক্ষা চরমভাবে অবহেলিত। আমি অবশ্যই বিশ্বাস রাখি যে নিউ এডুকেশন পলিসি অ্যাডপ্ট করা দরকার, এবং একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে যে ধরনের ইসলামীকরণ করা হয়েছে সেগুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। বাংলা ভাষা উর্দু ভাষা, উর্দু ভাষা উর্দু ভাষা থাক, বাংলা ভাষা বাংলা ভাষা থাক। বাংলা ভাষার মধ্যে উর্দু সংমিশ্রণ ঘটিয়ে এই ভাষাটাকে যে বার্দু করা হচ্ছে, সেই বার্দু ভাষার আমরা বিরোধী। সবসময় আপনি আপনার হাত দিয়ে অনেক, যেহেতু স্কুলে আপনি রয়েছেন,
যে কন্যাশ্রীর কথা খুব ফলাও করে বলা হয়, বিগত সরকার বলেছে, এবং সাইকেলের কথা বলেছে, এবং বিভিন্ন মেয়েদের আরো বিভিন্ন তারা যে প্রকল্প করেছে সেই প্রকল্পগুলোর কথা বলেছে। সেই প্রকল্পগুলো কতটা অ্যাকচুয়ালি মানুষের কাছে পৌঁছেছে, মানুষ কিভাবে নিয়েছে, কি মনে হয়? সাইকেলের যে বিষয়টা আছে, সাইকেল দেওয়া অত্যন্ত জরুরি, কিন্তু যে সাইকেলগুলো দেওয়া হচ্ছে সে সাইকেলগুলো নিয়ে হাজারো প্রশ্ন আছে। মানে সাইকেল দেওয়াটা ভালো, কিন্তু সাইকেল নিয়ে কমপ্লেন আছে। অবশ্যই কমপ্লেন আছে। এক একটা সাইকেলের যে দাম ধরা হচ্ছে সেই পয়সা দিয়ে বাজারে ওর চেয়ে অনেক ভালো সাইকেল কিনতে পাওয়া যায়। এখানেও কাটমানির একটা বড়সড় একটা যোগ রয়েছে। একই সঙ্গে সাইকেলগুলো ঠিক সময়ে তুলে দেওয়া হচ্ছে না তাদের হাতে। সাইকেল নির্বাচনের কিছুদিন আগেই সাইকেল তুলে দেওয়া হবে না, তাদের হাতে সম্মতিপত্র তুলে দিতে হবে। এই কোভিড পরিস্থিতির মধ্যে স্কুলগুলোকে বাধ্য করা হয়েছে তাদের হাতে, ছাত্রছাত্রীদের হাতে সম্মতিপত্র তুলে দেওয়ার জন্য। কেন এত প্রচার লিপসা কেন? এত সরকারের কাজ করবে, তাদের এত প্রচার লিপসা কেন? এছাড়া আপনারা কন্যাশ্রী বলছেন, কন্যাশ্রীর 25,000 টাকা আজকের দিনে কত টাকা? 25,000 টাকা বলুন তো দেখি। তাকে উচ্চশিক্ষায় কি সহযোগিতা করবে? আমরা মনে করি আরো বেশি পরিমাণে ছাত্রীদের এটা পাওয়া উচিত। একই সঙ্গে শুধু ছাত্রীদের নয়, ছাত্রদেরও এটা পাওয়া উচিত। এবার চলে এসেছি ফালাকাটায়। আমরা শেষের দিকেই প্রায় চলে এসেছি। ফালাকাটায় কি কি উন্নয়ন আপনার মনে হয় করা উচিত? কোন কোন জায়গাগুলো পিছিয়ে আছে? ফালাকাটার উন্নয়ন কয়েকটি ভাগে হবে। প্রথমত নগর কেন্দ্রিক একটা হবে, যেটা পৌরসভা হবে, চতুর্থবারের জন্য পৌরসভা যেটা হলো। সেখানে ড্রেনেজ সিস্টেম একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। সাতরানা নদী বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যায়নি, এটাকে মজিয়ে ফেলা হয়েছে। সেখানে জমি মাফিয়াদের কারবার চলছে, সেটা বন্ধ করতে হবে। এছাড়া আমাদের এখানে ট্রাক সিন্ডিকেট রয়েছে, যেটা একদম শহরের কেন্দ্রবিন্দুতে আছে, যার জন্য নেতাজি রোডে সবসময় যান চলাচলে ব্যাহত হচ্ছে, সেখানকার ব্যবসা বাড়াচ্ছে। সেটাকে নিয়ে একটা সঠিক জায়গায় তাকে দিতে হবে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পে টাকায় ধূপগুড়ি মোড় থেকে মিল রোড পর্যন্ত রাস্তা চওড়া হয়েছে, কিন্তু তার সুযোগ সুবিধা জনগণ পাচ্ছে না। কারণ কি? রাস্তার দুধারে প্রচুর পরিমাণে বাস, মিনিবাস, ট্রাক, ট্যাক্সি ইত্যাদি দাঁড়িয়ে থাকছে, যার জন্য মাঝে মাঝে প্রাণঘাতী বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। তার জন্য একটা কি আছে, বাস টার্মিনাস বা বাস স্ট্যান্ড দরকার, সেটা আমরা করবো। এই বাস স্ট্যান্ডটাকে কি আরো এনলার্জ করার কথা বলছে? না, এই বাস স্ট্যান্ড নয়, বাস স্ট্যান্ডটাকে কোথাও শিফট করা, যেখানে মানুষের সুবিধা হবে সেই সমস্ত জায়গায় সেটাকে শিফট করতে হবে। এখানে জঞ্জাল যত্রতত্র পড়ে থাকে, তার একটা ব্যবস্থা করা প্রয়োজন। জল এই মুহূর্তে নেই, জলের ব্যবস্থা নেই, বাড়ি বাড়ি জলের ব্যবস্থা নেই। জল জীবন মিশন বলে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প আছে, সেই প্রকল্প আমরা সম্পূর্ণভাবে রূপায়ণ করব। এখানে স্বাস্থ্য পরিষেবা নেই। একটি 6তলা বিল্ডিং আছে, নীল সাদা রং আছে, তার সামনে সুপার স্পেশালিটি হাসপাতাল লেখা আছে, কিন্তু সেই হাসপাতালে রাত্রি 11:30টার সময় রোগী নিয়ে গেলে তাকে প্রথম যে স্লিপটা ধরানো হয় সেটা হলো একজোড়া গ্লাভস চাই। হাসপাতালে একজোড়া গ্লাভস নেই, সেই গ্লাভস কিনে আসার পরে রোগী দেখা হয়। তো এই হলো পরিষেবা, এই পরিষেবাগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। শিক্ষাক্ষেত্রে কি উন্নতি প্রয়োজন? এখানে একটি কলেজ আছে, সেই কলেজে বিজ্ঞান বিভাগ নেই, সেখানে বিজ্ঞান বিভাগ আমাদের চালু করা অত্যন্ত জরুরি, সেটা নিয়ে ভাবনা আছে। আর যেটা মূল বিষয় সব থেকে, কৃষি ক্ষেত্রে কোন কোন কৃষি ক্ষেত্রে সেচের ব্যবস্থা, এবং এখানে বেশ কিছু সেচ নালা আছে বলবো না, ছিল। যেমন দেওগাঁয় আমি যাই, দেওগাঁতে একটা সেচ নালা ছিল, সেই নালাটা বুঝে গেছে না, সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। সেগুলো পুনরায় সচল করে বা নতুন করে কোনো নালার ব্যবস্থা করে সেখানে আবার সেচ ব্যবস্থা করা। আজকে আমি গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলাম, সেখানে আমাদের ঘুটনিরঘাট বাজারের একটু উত্তর দিকে মাঠের মধ্যে সেখানে পাকা করে ড্রেন করা আছে। বললো কোনোদিন জল আসে নাই, আসেও না, ভবিষ্যতেও আসবে না, কয়েক বছর হয়ে গেছে। তো এগুলো হলো কাটমানির প্রভাব। আমরা সেই কাটমানি মুক্ত সঠিক জলসেচ ব্যবস্থা চাই এবং সেটা করব। এবং কৃষকদের জন্য
আরও যে সমস্ত আমাদের কেন্দ্রীয় সরকারের যোজনাগুলো আছে সেগুলোকে আমরা নিয়ে আসবো। এবং কৃষির মধ্যে শুধুমাত্র খেতে যারা চাষ করে তারাই নয়, যারা পশুপালন করে তাদেরকেও আমরা কৃষকের মধ্যে ধরছি, তাদেরকে নিয়েও আমাদের চিন্তা ভাবনা আছে। এখানে অল্টারনেটিভ চাষের কথা কি ভাবছেন? ফালাকাটাতে কি হতো? হ্যাঁ, কমলা লেবু একবার হয়েছিল, সেরকম কোনো এটা নিয়ে আমরা একটা ভাবছি বারুজীবীদের জন্য। এখানে প্রচুর পানের বরজ আছে, সেই পানের বরজগুলোতে যে পান পাতাগুলোর দাম বাজারে বেশি, সেই পান পাতাগুলো এখানে চাষ হয় না। সেগুলো নিয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণা করে সেগুলোকে কোনো উন্নত পদ্ধতিতে কিছু করা যায় কিনা সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের একটা ভাবনা চিন্তা আছে। আর আলু ধুপগুড়ি ফালাকাটা জুড়ে আলুর একটা উৎপাদন হয়, হিমঘরে কি প্রয়োজন রয়েছে? নিশ্চয়ই আছে, এবং হিমঘরের প্রয়োজনের থেকেও যেটা বেশি প্রয়োজন আছে সেটা হলো হিমঘরের যে বন্ডগুলো আছে সেই বন্ড বন্টনের একটা সুব্যবস্থা থাকা দরকার। বিতরণ সেটা কি হচ্ছে, পয়সার বিনিময়ে কিছু মাফিয়া বলবো আমি, তারা সেগুলোকে কুক্ষিগত করে রাখছে, সেগুলো সাধারণ চাষিরা খুঁজে খুঁজে পাচ্ছে না। সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে, সেটা আমরা ওয়ান উইন্ডো সিস্টেম করার কথা ভাবছি। অবশ্যই ওয়ান উইন্ডো সিস্টেমই হওয়া উচিত। সমস্ত বন্ড, সমস্ত যতগুলো কোল্ড স্টোরেজ আছে তার বন্ড একখান থেকে আমরা বিতরণ করার চিন্তা ভাবনা। ভারতীয় জনতা পার্টি সঙ্গে সাধারণ মানুষ আছে। আগামী 10ই এপ্রিল সাধারণ মানুষ ইভিএম এর বোতাম টিপে এই রক্তের হোলি খেলা যে বন্ধ করা উচিত সেই ব্যাপারে জবাব দিবেন। দাদা, একদমই শেষ প্রশ্ন। সারাদিন সকাল থেকে প্রচার যেহেতু বিলম্ব করে এগিয়ে দিয়েছে, আপনাদের প্রেশারটা একটু বেশি, প্রচারের বিভিন্ন জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। সকাল থেকে কিভাবে চলছেন, কি খাওয়া দাওয়া করছেন, আর প্রত্যেকদিনের রুটিন কি রয়েছে? খুবই সাধারণ রুটিন। সকালবেলা ঘুম থেকে 6টা সাড়ে 6টায় ঘুম থেকে উঠছি, 8টা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, তাদের সঙ্গে একটু কথাবার্তা দেখাশোনা করছি। তারপরে একটু স্নান করে সামান্য ডাল ভাত খেয়ে আমি 8:30টার দিকে বেরিয়ে যাচ্ছি। দুপুরে আমাদের কোনো কর্মীর বাড়িতে ভোজন করে নিচ্ছি, রাতে বাড়ি গিয়ে আবার ফ্রেশ হয়ে রাতে ভোজন করে শুয়ে পড়ছি। আমি খুব সিম্পল মানুষ, সিম্পল চলছি। ফালাকাটা কি কোনো তারকা প্রচার আসছে কি, বা রাজনীতির তারকা হোক বা তারকা কোনো প্রার্থী হোক আপনার প্রচারে কি আসবে? এটা জেলা সভাপতি নিয়ন্ত্রণ করছেন, এটা এখনো পর্যন্ত আমার জানা নেই যে এখানে কে আসবে। একদমই ফালাকাটা অ্যাসেম্বলির যে ফালাকাটা বিধানসভা যিনি এবার প্রার্থী রয়েছেন দীপক বর্মন, ওনার সঙ্গে আমরা খোলামেলা আলোচনা করলাম। ফালাকাটা নিয়ে তিনি কি ভাবছেন, তিনি কি করবেন যদি তিনি জিততে পারেন, এবং তার কথা তিনি খোলামেলাভাবে আমাদের সঙ্গে বললেন। আমি দেবাশিস চক্রবর্তী, আমরা এরকমই প্রত্যেক দিন আমরা চেষ্টা করি বিভিন্ন প্রার্থীদের সঙ্গে আপনাদের আলাপ আলোচনা করিয়ে দেওয়ার। দাদা, আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভালো থাকবেন, এবং আগামী দিনে মানুষই তাদের জনমত জানাবে, তাদের মত ভোট বাক্সে দেবে, কে জিতবে কে হারবে, কোন রাজনৈতিক দল আগামী দিনে মসনদে যাবে, সেটাই কিন্তু এখন সময়ের অপেক্ষা। ধন্যবাদ।